বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয় কোড হচ্ছে ৬৭-২৪৩। বিষয়ের নাম হচ্ছে কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আজকে অধ্যায় হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আমার নাম আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। আছে আমার ইমেল নাম্বার। শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে, জিও 4, 4 অধ্যায় 4টে জিও। আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে ফর এয়ার কন্ডিশনিং হিট লোড। বিল্ডিং সার্ভে মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় হিট লোড নির্ণয় করা। এ হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন। অধ্যায় 4, বিল্ডিং সার্ভে মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয়। জিও 4, আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে ফর এয়ার কন্ডিশনিং হিট লোড। এটা আমরা প্রথমে বলছি। আর স্পেসিফিক অবজেক্টিভস, মোট 5টা স্পেসিফিক অবজেক্টিভ আছে এই সাবজেক্টে। কী কী আছে তা আমরা একটু দেখে নিই। পুলিশ সিলেবাস আলোকে এটা করা হয়েছে। 1 নম্বর 4.1, যেহেতু 4 অধ্যায় সুতরাং 4.1, 4.2, 4.3 স্টেট দ্য মিনিং অফ বিল্ডিং সার্ভে ফর কুলিং লোড ক্যালকুলেশন। কুলিং লোড ক্যালকুলেশনে বিল্ডিং সার্ভের অর্থ। এরপরে 4.2, মেনশন দ্য ফিজিক্যাল ফ্যাক্টরস which should be considered in estimation of cooling load। এই সম্পর্কে আমরা একটু শিখব। 4.3, explain the physical factor which should be considered during survey for heat load estimation। এই সম্পর্কে আমরা একটু জানবো। 4.4, mention the non-residential cooling load। নন রেসিডেন্সিয়াল কুলিং লোড সম্পর্কে কী সে সম্পর্কে আমরা জানবো বা শিখব। আর 4.5, মেনশন দ্য রেসিডেন্সিয়াল কুলিং লোড, আবাসিক কুলিং লোড সম্পর্কে আমরা শিখব। এই হচ্ছে আমাদের মোট 5টা এসও। মানে প্রতিটা এসও একটা করে প্রশ্ন হয়। আর আমাদের জিও একটাই, সেটা হচ্ছে অধ্যায়, চতুর্থ অধ্যায় 4 জিও। এরপর 4.1 আমরা আলাপ করব এসও নিয়ে। স্পেসিফিক অবজেক্টিভ, স্টেট দ্য মিনিং অফ বিল্ডিং সার্ভে ফর কুলিং লোড ক্যালকুলেশন। এবং এই সম্পর্কে জানি যে এই মিনিং বা অর্থ কী। শীতাতপ নিয়ন্ত্রণের বা এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে কুলিং লোড নির্ণয়ে বিল্ডিং বা ভবন সমূহ প্রাথমিক অবস্থায় জরিপ বা সার্ভে করার প্রণালীকে মূলত বিল্ডিং সার্ভে কুলিং লোড ক্যালকুলেশন বলে। কারণ লোডের হিসাব নিকাশ করতে হলে ভবনের বিভিন্ন দিকসমূহ বিবেচনায় আনতে হয়। কেন আনতে হয় আমরা একটু দেখি এই ছবির মাধ্যমে। একজন দক্ষ প্রকৌশলী বিল্ডিং সে কী করবে, আগে বিভিন্নভাবে কোন অ্যাঙ্গেলে কীভাবে আছে সেই সময় আগে জেনে নিতে হবে। কেন জানবো, ভিতরের অবকাঠামো সম্পর্কে জানতে হবে। ডাক্টিং কীভাবে যাবে, পাইপিং কীভাবে যাবে, ড্রেনেজ কীভাবে যাবে, পাইপিং লাইন, তারপর রেফ্রিজারেশন লাইন কীভাবে যাবে, এই সম্পর্কে আমাদের জানতে হবে। লাইটিং, লোড, ডিফিউজার, সিলিং, এইগুলো থাকবে, গ্রিড, রেজিস্টার ইত্যাদি। তারপরে স্টেট দ্য মিনিং অফ বিল্ডিং সার্ভে। এখন বিল্ডিংয়ের এই যে আমরা কেন করব, এটা হচ্ছে আমাদের বিল্ডিং উইদাউট এয়ার কন্ডিশনিং। একটা এসি সারা বিল্ডিং কী হয়, হিট যে কোনোভাবে সে করতে পারে, অ্যাড হবে। আর বিল্ডিং উইথ এয়ার কন্ডিশনিং হলে কি অবশ্যই এখান থেকে হিট রিমুভ ফ্রম দ্য বিল্ডিং থেকে হিট বের হয়ে যাবে। যেহেতু বাইরে গরম, ভিতরে ঠান্ডা থাকে, কীভাবে রিমুভ হয় দেখে। ফর অ্যাপ্লায়েন্স, ভিতরে ব্যবহৃত যে জিনিসগুলো আছে এখান থেকে হিট রিমুভ করবে।
ওয়াশিং মেশিন, রেডিও, টিভি, ওভেন, রেফ্রিজারেটর ইত্যাদি। তারপরে পিপুল থেকে হিট রিমুভ হবে, পিপুল জনগণের শরীর থেকে হিট রিমুভ হবে। তারপরে আর গেইন হবে কি কন্ডাকশন পদ্ধতি, ছাদের মাধ্যমে হিট অ্যাড হবে। কন্ডাকশন দো ওয়াল থেকে হবে, ওয়াল। আর রেডিয়েশন দো উইন্ডোজ, হ্যাঁ, সৌর বিকিরণের মাধ্যমে। এখানে আমাদের এই হচ্ছে একটা বিল্ডিং একটা ধারণা আমরা নেই। এরপরে আসে হচ্ছে 4.2, মেনশন দ্য ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি কনসিডার্ড ইন এস্টিমেশন অফ কুলিং লোড। কুলিং লোড নির্ণয়ে বাহ্যিক ফ্যাক্টর সমূহের নিম্নোক্ত তথ্যসমূহ জানতে হবে। খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা তথ্য আমাদের জানতে হবে, আরও অনেক আছে। আপাতত যেগুলো দরকার কী কী দেখি। 1 নম্বর, বিল্ডিং বা ভবনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কী করতে হবে, জানতে হবে। 2 নম্বর হচ্ছে বিল্ডিং বা ভবনটি কোন মুখী, যেটা আমরা আগের ছবি দেখছি, এই সম্পর্কে জানতে হবে। 3 নম্বর, বিল্ডিংয়ের অবস্থান, কোথায় বিল্ডিংটা আছে সেই অবস্থা সম্পর্কে জানতে হবে। 4 নম্বর, বিল্ডিং বা ভবনের ব্যবহার, আমরা যে বিল্ডিংটা এয়ার কন্ডিশনিং এস্টিমেট করব এটা কি কাজে ব্যবহার করব এই সম্পর্কে আমাদের তথ্য জানতে হবে। 5 নম্বর হচ্ছে বিল্ডিং বা ভবনের পরিমাপ, কত সাইজের হবে, বড় সাইজ না ছোট সাইজ, এগুলো সম্পর্কে জানতে হবে। বিল্ডিং ভবনের বাইরের বিবরণ, বাইরের সাইডটা কেমন থাকবে এই সময় জানবো আমরা। এরপরে 7 নম্বর, নির্মাণ সামগ্রী এবং দরজা জানালা সম্পর্কে জানবো। তারপরে সিঁড়ি বা এসকেলেটর বা লোক সংখ্যা এবং লোক সংখ্যা সম্পর্কে জানতে হবে। ভিতরে রক্ষিত আসবাবপত্র যন্ত্রপাতির অবস্থান, তখন থেকে হিট মানে রিজেক্ট হয় এই সম্পর্কে জানতে হবে। কি কি থাকবে ওই এসি রুমের মধ্যে এই সম্পর্কে জানতে হবে। তারপরে 12 নম্বর, লাইট, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম ও ব্যবহার কাল, এগুলো যেহেতু হিট এখান থেকে আমাদের গেইন হয় এই সম্পর্কে কতক্ষণ চলবে, কিটা লাইট, ফ্যান, অঙ্ক আমাদের আছে, এটা দিয়ে আমরা দেখবো লাস্টে। এরপরে 13 নম্বর, ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশন, খুব ইম্পর্টেন্ট কিন্তু ভেন্টিলেশন বা ইনফিল্ট্রেশন সম্পর্কে আমাদের এইগুলো জানতে হবে। তারপর 15 নম্বর, সার্ভিস সুযোগ সুবিধা, সার্ভিস সুযোগ সুবিধা সম্পর্কে জানতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা না হলে তো কোনো এখানে কাজ করা যাবে মুশকিল। এরপরে কুলিং লোডের বাহ্যিক ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর, আমাদের এখানে মোট 12টা ফ্যাক্টর আমরা দেখাচ্ছি। এটা আমরা আগে পড়লাম বাংলা, ইংরেজিতেও দেখে নেই কী কী থাকে। ইউজ অফ স্পেস, এটা আগে এসে গেছে, কী জন্য স্পেসটা ব্যবহার করব। তারপরে ফিজিক্যাল ডাইমেনশন অফ স্পেস, মানে মাপযোগ দেখব। সিলিং হাইট, 3 নম্বর, সিলিংয়ের উচ্চতা যদি বড় হবে তাহলে লোড বেড়ে যাবে, ছোট হলে কমে যাবে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমরা প্রথমে বলছি কি উপাদানে তৈরি। ইনসাইড রুম ডিজাইন কন্ডিশন, ভিতরে রুমের ডিজাইন কন্ডিশন জানতে হবে। অ্যাম্বাইন কন্ডিশন, পারিপার্শ্বিক অবস্থা জানতে হবে। গ্লাস এরিয়া এক্সপোজড অন সান, সূর্য কোন দিকে আছে কোন দিকে গ্লাসে জানতে হবে। 8 নম্বর, অকুপেন্সি বা পিপুল বা জনসংখ্যা, লোকজন সম্পর্কে জানতে হবে। লাইট লোড জানতে হবে, ইকুইপমেন্ট লোড জানতে হবে। ফ্রেশ এয়ার রিকোয়ারমেন্ট, মানে ভেন্টিলেশন, ইনফিল্ট্রেশন, তারপরে ইনফিল্ট্রেশন অ্যান্ড আউটসাইড এয়ার সম্পর্কে জানতে হবে। মোট 12টা ফ্যাক্টর দিচ্ছে, যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ক্যালকুলেশন অফ কুলিং লোড রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের ক্যালকুলেশন করতে গেলে এগুলো দরকারি ফ্যাক্টরগুলো। আরও কিছু আছে, তারপর আমরা দেখে নিই। আরও কিছু ফ্যাক্টর যেমন বেশ কিছু আছে, ছাদ আছে, যন্ত্র আছে, লাইট আছে, দেওয়াল আছে, মেঝে আছে, সূর্য আছে, আরও কী কী থাকে আমরা বাহ্যিকটা দেখে নিই। এই হচ্ছে আমাদের লাইট, তারপর সিলিং ডিফিউজার, ইকুইপমেন্ট, তারপর দেওয়াল, ওয়াল। এরপর হচ্ছে আমাদের আছে এখানে আমাদের সান থেকে ইনফিউশন, মেঝে থেকে আসবে, তারপরে এই ওয়াল থেকে আসবে, ফ্লোর থেকে আসবে, এই ইত্যাদি আরও কিছু থাকে। আর তাপের পরিমাণটা কীভাবে বের হবে, অনুমেয় তাপ বা সেন্সিবল, সূত্রতা বা ল্যাটিন, স্পেস বা কয়েল লোড, এই কম্পোনেন্টস, কুলিং লোড কম্পোনেন্টস। উইন্ডো কন্ডাকশন দো
রুফ, ওয়াল, উইন্ডোজ অ্যান্ড স্কাইলাইট। এইগুলোর মাধ্যমে আমাদের সেন্সিবল হিট গেইন করে। ল্যাটিন হিট এর থেকে হবে না, তারপরে স্পেস লোড হবে, কয়েল হবে। মানে যতগুলো আছে এর মধ্যে এই সেন্সিবল হিট সবগুলো থেকে আমাদের গেইন হবে, আর কয়েল লোড গেইন হবে। আর ল্যাটিন হিট কম, স্পেস বেশি। কী কী হয় দেখি। সোলার রেডিয়েশনের মাধ্যমে উইন্ডোজ স্কাইলাইট থেকে হবে আমাদের সেন্সিবল আর স্পেস আর হচ্ছে স্কয়েল। তারপরে কন্ডাকশন দো সিলিং ইন্টেরিয়ারের জন্য সেন্সিবল, স্পেস এবং কয়েল। এরপর হচ্ছে পিপুল পার্টিশন ওয়াল অ্যান্ড ফ্লোর থেকে হবে সেন্সিবল, ল্যাটিন, স্পেস আর হচ্ছে কয়েল লোড। লাইট থেকে হবে কোনটা? সেন্সিবল লোড আর হচ্ছে স্পেস আর হচ্ছে কয়েল। ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্স থেকে হবে সেন্সিবল হিট, ল্যাটিন হিট, স্পেস হিট, কয়েল হিট। এটা খুব ইম্পর্টেন্ট, মানে টোটাল সবগুলোই এর থেকে আসবে ইকুইপমেন্ট লোড থেকে। এরপরে ইনফিল্ট্রেশন, এটা অল সেন্সিবল গেইন করে, ল্যাটিন গেইন করে, স্পেস গেইন করে আর হচ্ছে কয়েল গেইন করে। ভেন্টিলেশন, এটা শুধু আমাদের সেন্সিবল, ল্যাটিন, স্পেস নো, কয়েল। আর সিস্টেম হিট গেইন, এটা সেন্সিবল আর হচ্ছে কয়েল, আর দুটো হবে না। মানে একটু জেনে নিই কম্পোনেন্ট সমূহ কী পরিমাণ যায়, একটু ইম্পর্টেন্ট যে আমাদের ক্যালকুলেশন করতে এগুলো লাগবে। তারপরে আমাদের আরও কিছু মানে 4.3 এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি কনসিডার ডিউরিং সার্ভে ফর হিট লোড এস্টিমেশন। এস্টিমেশনের বিবেচ্য বিষয় নিম্নোক্ত দিক বিবেচনা করতে হবে। এস্টিমেশন করতে গেলে বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর তাপ চার্ট। 2 নম্বর, দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময় প্রবাহিত সৌর তাপ বা পরিবেশগত তাপ চার্ট। নম্বর 3, মেঝে, পার্টিশন ইত্যাদির ভিতর দিয়ে প্রবাহিত তাপ চার্ট। এগুলো আমাদের বিবেচনা আনতে হবে। তারপর নম্বর 4, ভিতরে বা অভ্যন্তরে উৎসসমূহ যেমন লাইট, ফ্যান, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লোক বা পিপল থেকে তৈরি তাপ চার্ট। এরপর নাম্বার 5, ভেন্টিলেশন এয়ার চার্ট। নাম্বার 6, বাহিরের বাতাসের তাপ চার্ট। নাম্বার 7, সাইকোমেট্রিক ও অন্যান্য বহুবিধ নানা চার্ট। আমাদের এগুলো বিবেচনা আনতে হবে এস্টিমেশন করার জন্য। এখানে একটা ভিডিও আছে, দেখলে অনেকটা মানে ক্লিয়ার হবে, আশা করি দেখে নিবে। আরও কিছু আমরা দেখি। ফিজিক্যাল ফ্যাক্টর এস্টিমেশনের জন্য হিট বা তাপের নানাবিধ উৎস থেকে অঙ্ক কষে হিট লোড নির্ণয় করা অত্যন্ত জটিল বা কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। আর বিভিন্ন সংস্থা যেমন অ্যাশরে, আমেরিকান সোসাইটি হিটিং এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার্স, এআরআই এবং ক্যারিয়ার এসি কোম্পানি মূল্যবান তথ্য সম্বলিত অসংখ্য চার্ট ও গ্রাফ তৈরি করে রেখেছে, যা ডিজাইন কাজে অহরহ ব্যবহার করতে হয়। এসব গ্রাফ বা চার্টের মধ্যে রয়েছে যেমন ভেন্টিলেশন এয়ার চার্ট, কিন্তু আমরা নেব এই কোম্পানি থেকে বা এসে থেকে বা আই থেকে নেব। 2 নম্বর হচ্ছে বাহিরের বাতাসের তাপ চার্ট, আউটসাইড এয়ার হিট চার্ট। 3 নম্বর হচ্ছে ভিতরে তাপের উৎস, লাইট, ফ্যান, লোক বা পিপুল। আরও আছে প্লাগ লোড। প্লাগ লোডের মধ্যে যেমন আছে আমাদের ইকুইপমেন্ট লোড, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপিয়ার, তারপরে আমাদের রেফ্রিজারেটর, ডিমিডিফায়ার এক্সেট্রা। এরপরে আছে হচ্ছে আমাদের 4 নম্বর, বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর তাপ চার্ট। এরপরে হচ্ছে 5 নম্বর, দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময় প্রবাহিত পরিবেশগত তাপ চার্ট। এগুলো আমাদের লাগবে মানে এই কাজ করতে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের একটা এক্সাম্পল দেখি আমরা। এক্সপ্লেন দ্য ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি কনসিডার ডিউরিং দ্য, যা এস্টিমেশন করবো আমরা একটা নমুনা ব্রিটিশ পদ্ধতিতে। আমরা একটা নমুনা নিয়েছি, এই নমুনা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। একটা অঙ্ক এখানে আমাদের এই কলামে থাকবে হচ্ছে ক্রমিক নাম্বার, এই কলামে হচ্ছে তাপ পরিবহনের মাধ্যম বা উৎস, কী কী মাধ্যমে তাপ পরিবহন হয়, বর্গ ফুট মেজারমেন্টটা নেব এখানে।
শতকরা কতটুকু নেব ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করব ফ্যাক্টর পাবো আমরা টেবিলে চার্ট থেকেও যে বিভিন্ন কোম্পানির সমান সমান BTU পার আওয়ার এখানে বের হবে। এই হচ্ছে আমাদের একটা টেবিল নেব। তার মধ্যে আছে 1 নম্বরে ক সূর্যমুখী জানালা নিট মানে মোট পরিমাণ কতটুকু জানালা সূর্যমুখী, আর জানালা দরজা সর্বমোট খ এর মানটা আমরা নেব পরিমাণ। দেওয়াল সূর্যমুখী ছায়াযুক্ত হলে এটার আমরা পরিমাণ নেব। 3 নম্বর পার্টিশন ভিতরে পার্টিশন দেবো সেটার পরিমাণ। 4 নম্বর সিলিংয়ের মাপ নেব। 5 নম্বর মেঝে এর পরিমাণ নেব। 6 নম্বর রুমের আয়তন নেব। মানে রুমের আয়তন আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, আশা করি ওটা দেখবো। এটা মনে রাখতে হবে রুমের আয়তন, লোক সংখ্যা লাগবে, লাইট ফ্যান যন্ত্রপাতির এর মোট ওয়াট লাগবে। 9 নম্বর সমষ্টি সেন্সিবল হিট কতটুকু হবে টোটাল। আমরা এগুলো করার পরে এর মধ্যে আমরা এই শেষে এখানে আমরা মোট বের করব মোট। 10 নম্বর তো ল্যাটিন হিট ও ডাক্ট লস যা হবে ক্রমিক নম্বর 9 এর সমষ্টি, এটার আমরা পার্সেন্টেজ 33% বা 35% নিয়ে আমরা এখানে বসাবো। টোটাল লোড মোট কুলিং লোড আমরা বের করব। এই চারটা স্ট্রাকচারটা মনে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা। তার মধ্যে কি আছে একটা এক্সাম্পল আমরা দেখে নেই। একটা উদাহরণ দেওয়া আছে একটা আবাসিক ক্ষেত্রে, আমরা এসি করব। এখানে আমাদের তত্ত্ব আছে মোট 7টার মতো, আরও আসতে পারে অনেক। যেমন অবস্থান 40 ডিগ্রি অক্ষাংশ, 40 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে না সেটা। 2 নম্বর আবহাওয়া ডাই বাল্ব টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস 101 ডিগ্রি ফারেনহাইট, হোয়াইট বাল্ব তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট। ভিতরে প্রয়োজন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 78 ডিগ্রি ফারেনহাইট। আর ভবনের মোট সাইজ হচ্ছে 35 ফুট ইন্টু 28 ফুট ইন্টু 11 ফুটে। তো ব্রিটিশ পদ্ধতি। 6 নম্বর লোক সংখ্যা মোট আছে 9 জন। লাইট আছে মোট 500 ওয়াটের। ফ্যান আছে 3টে। একটা ফ্যানের ওয়াট থাকে কত 65 ওয়াট 80 ওয়াট এরকম একটা ওয়াট দেওয়া আছে। 7 নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতি রেডিও, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক আয়রন ইত্যাদি আরও অনেক থাকতে পারে যেগুলো আমরা ব্যবহার করি রুমের মধ্যে ভবনে। এগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব। সমাধান জানালার সর্বমোট কাচের পরিমাণ, জানালা যে কাচ ব্যবহার করা হয়েছে তার পরিমাণ দেওয়া আছে 80% হিসাবে আমরা নিচ্ছি। যেমন কাঁচ পূর্ব দিকে জানালার 60.75 বর্গ ফুটের সঙ্গে 0.8 মানে 80% গুণ করলে 48.6 বর্গ ফুট। দক্ষিণে 54 বর্গ ফুটের সঙ্গে 80% গুণ করে 43.2। পশ্চিমে 60.75 বর্গ ফুটের সঙ্গে 80% 48.6 বর্গ ফুট। উত্তরে 81 বর্গ ফুটের সঙ্গে 80% গুণ করলে 64.8 বর্গ ফুট। দরজা শেডের নিচে 26 বর্গ ফুট। দেওয়াল পূর্ব দিকে দেওয়াল 308 থেকে 7.75 জানালা বাদ যাবে। এইটা যে 7.75 থেকে এটা বাদ তাহলে হচ্ছে 247 বর্গ ফুট। দক্ষিণে 385 বিয়োগ 54 এই 54 যে এই জানালার অংশটাই বাদ যাচ্ছে 331 বর্গ ফুট। পশ্চিমে 308.7.75 এই যে এটা পশ্চিমে মানে জানালা যেটা আছে সেটা মাইনাস করতে হবে 247 বর্গ ফুট। তাহলে উত্তরে 385 থেকে কতটুকু বাদ যাবে এই যে 81 আছে না, 81 বর্গ ফুট বাদ গেলে 304 বর্গ ফুট। পার্টিশনের জন্য 308 বর্গ ফুট বাদ যাবে না, ভিতরে তো পার্টিশন করা আছে। আর সিলিং আছে কত 940 মনে রাখতে হবে। আর মোট ভলিউম বা আয়তন 35 ফুট এই যে প্রথমে পর্ব গুণন 28 ফুট কন্ডিশনিং গুণন 11 ফুট এইগুলো গুণ করলে 10,780 ঘনফুট বা CFT কিউবিক ফিট।
এই হচ্ছে আমাদের জানালা এবং দরজা এবং তথ্যগুলো আমরা এখান থেকে নিব। এই মানগুলো আমরা ওই প্রথম যে আমরা টেবিলটা আছে এখানে আমরা বসাবো, এটার মধ্যে বসাবো। পলিটেকনিক বসানোর পরে তারপর ক্যালকুলেশন আমরা করব। এই হিসাবের জন্য আমরা নেব এই নাম্বার। এখানে আমরা 1 নম্বর মোট 11টাই আছে। পূর্ব মুখী জানালা নেট দক্ষিণে, আর দরজা জানালা এর পরিমাণটা আমরা ওখানে বের করে নিয়েছি। এই ফ্যাক্টর হচ্ছে ইউ ফ্যাক্টর, টেবিল থেকে আমরা নেব ফ্যাক্টর। এবার দেওয়াল সূর্যমুখী ছায়া যুক্ত হলে এই মানগুলো আমরা পরিমাণ নিয়েছি। এটা টেবিল ফ্যাক্টর। সিলিং এ পার্টিশনে কতটুকু যাবে, মেজে কতটুকু, লাইট কত দেওয়া আছে 500 ওয়াট। ফ্যানে যে 65 ওয়াটের একটা সাধারণত এই ওয়াটে থাকে, 80 ওয়াট থেকে 65 ওয়াট থেকে 3টা আছে। সবগুলো আমরা এগুলো যোগ করে 1895 ওয়াট হলো। এখান থেকে আবার 75% নিলে আর 1421 এর আবার যে 3.4 আমরা আগে শিখে গেছি আগের অধ্যায় সাবজেক্টে। লাইটে কত, পিপলে কত, হ্যাঁ গত অধ্যায়ে আমরা সপ্তমে আছে, এটা মনে রাখতে হবে। এটা সব নিয়ে আমরা এখানে সমষ্টি বের করেছি কত 30,241। আবার 8 নম্বর ল্যাটিন হিট বা ডাক লস 30% হারে নিলে আমাদের 10,740 হয়। আর লোকসংখ্যা কত আছে, মোট 9 জন লোকসংখ্যা আছে। চলতে কতটুকু 200 ফিজিক্যাল মানুষের জন্য। নিত্যরত এক ধরনের, লেবার এক ধরনের, এক ধরনের, টিচার এক ধরনের। এখানে 200 দেওয়া হয়েছে। এটা মানে লাইট লেভেল। ভবনের আয়তন হচ্ছে, ভলিউম দেওয়া হচ্ছে 10,780। আমি নেব সর্বমোট হচ্ছে কত 42,881। হচ্ছে আমাদের পরিমাণটা এসে গেছে এখানে। আশা করি এটা আমরা একটু মনে রাখলে হবে। এইভাবে আমাদের মানগুলো ওই থেকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এরপরে বাকি একটু ভেন্টিলেশন আমরা বের করবো। 30,200 থেকে 30,000 ভাগ করবো সিএফএম কিউবিক ফিট পার মিনিটে। আর 4.4 বাতাস পরিবহনের জন্য 10,000 14 আবাসিক 1,402 দ্বারা ভাগ করলে 7.7 মিনিটে একবার। এখানে যন্ত্রের ক্যাপাসিটি হচ্ছে কত 42,881। একে আমরা 12,000 BTU সমান 1 টন ভাগ করলে 3.57 টন। সুতরাং হিমায়নদের ক্ষমতা হবে 3.5 টন। এই মাপের এসি দরকার আমাদের ওই রুমের জন্য। এবার ইম্পর্টেন্ট একটা জিনিস আছে বাইপাস ফ্যাক্টর। এবং ইম্পর্টেন্ট এটা কি জিনিস দেখে নিই আমরা। অয়েল নির্গত বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণের বা এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে কয়েলের তাপমাত্রায় অভিষ্ট বাতাসের তাপমাত্রাসমূহ ও কয়েলের তাপমাত্রা বিয়োগ বা অনুপাতকেই বাইপাস সার্ভে কুলিং লোড ক্যালকুলেশন বলে। বিএফ দ্বারা প্রকাশ করা। কারণ ইকুয়েশন আমাদের হিসাব নিকাশ করতে হলে এমন বাইপাস দিক সমীকরণটা আনতে হয়। কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা কেন আনতে হয় আমরা কয়েলের তাপমাত্রা বিয়োগ করতে হবে। লাস্টে গিয়ে কয়েল তাপমাত্রা আগে মনে রাখতে হবে কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা অভিষ্ট বাতাসের তাপমাত্রা কিভাবে T3 মাইনাস T2 ডিভাইডেড T1 মাইনাস T2। অবকাঠামো একটা এক্সাম্পল আমরা দেখি দেওয়া আছে। যদি কয়েলের তাপমাত্রা T2 40 ডিগ্রি ফারেনহাইট, অভিষ্ট বাতাসের তাপমাত্রা যদি T1 85 ডিগ্রি ফারেনহাইট এবং নির্গত বাতাসের তাপমাত্রা 58 ডিগ্রি ফারেনহাইট হয়, সুতরাং বাইপাসটা কত হবে? আমরা বসে আমরা জানি নো দ্যাট আমরা জানি যে বাইপাস ফ্যাক্টর সমান T3 মাইনাস T2 divided T1 minus T2 সারা বিল্ডিং 58 minus 40 যে কোন ভাবে সে 85 minus 40 অ্যাড হবে 18 বিল্ডিং উইথ divided 40 হলে কি অবশ্যই এখান থেকে equal to 0.4 যেহেতু এর কোনো বিল্ডিং থেকে নেগেটিভ বের হয়ে যাবে অনুপাত যেহেতু বাইরে গরম। এই হচ্ছে আমাদের 0.4 রিমুভ হয় অ্যানসার বাইপাস ফ্যাক্টর দ্বারা অ্যাপ্লায়েন্স। আমরা এভাবে তোমরা ভিতরে ব্যবহৃত যে জিনিসগুলো আছে এখান থেকে হিট রিমুভ করবে। সো আমরা দেখি 4.4 মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোড। পরে পিপুল থেকে অনাবাসিক এর ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ জনগণের শরীর থেকে দেখি এটা মধ্যে কি আছে আমাদের অনাবাসিক ক্ষেত্রে অভ্যন্তরীণ তাপ অর্জন প্রক্রিয়া অ্যাড হবে। কন্ডাকশন দো 1 নম্বর বায়ু অনুপ্রবেশের মাধ্যমে এসি রুমের অভিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন। বিল্ডিং একটা
নাম্বার অফ টু এসি রুমের মানুষের শরীর থেকে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ। 3 নম্বর পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ। তত্ত্বসমূহ জানতে। নাম্বার 4 মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। 1 নম্বর বিল্ডিং বা অনাবাসিক ক্ষেত্রে বাতাস অনুপ্রবেশের কারণে তাপ অর্জন প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে বিল্ডিং বা ভবনটা কোন মুখী কি হতে পারে। এবার আমরা একটু দেখে নিই। 1 নম্বর স্তূপজনিত প্রভাব বা স্ট্যাক ইফেক্ট। বিল্ডিংটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্ট্যাক ইফেক্ট জানতে হবে। 2 নম্বর হচ্ছে বাতাসের চাপ বা উইন্ড অর এয়ার প্রেশার। আমরা যে বিল্ডিংটা এয়ার কন্ডিশনিং। 3 নম্বর হচ্ছে বায়ু পরিবর্তনজনিত বা এয়ার চেঞ্জ জানতে হবে। 5 নম্বর হচ্ছে অনাবাসিক ক্ষেত্রে আর্দ্রতাজনিত তাপ অর্জন। কত সাইজের হবে তাপ অর্জন। আর্দ্রতা বেড়ে গেলে রুমের টেম্পারেচার বেড়ে যাবে। বিল্ডিং ভবনের বাইরের এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের নিতে হবে আর্দ্রতা কমানোর জন্য। বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করবো আমরা, ডিহিউমিডিফায়ার ব্যবহার করব। এটা নানাবিধ সিঁড়ি বা এসকেলেটর বা যেগুলো দিয়ে আমাদের আর্দ্রতা কমানো যায় সেগুলো আমরা ব্যবহার জানতে হবে। নাম্বার অফ ফেনস্টেশন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, তাপ অর্জন প্রক্রিয়া। জানালার কাছ থেকে সম্পর্কে জানতে হবে। জানালার মাধ্যমে যে তাপ উদ্ভব ঘটে তাই হচ্ছে ফেনস্টেশন হিট গেইন হিসেবে ধরা হয়। হিট এখান থেকে আমাদের গেইন হয়। ফেনস্টেশন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, লাইট খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আমাদের আসবে এই সম্পর্কে। এরপরে 13 নম্বর ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশন। নন রেসিডেন্সিয়াল লোড ক্যালকুলেশন সম্পর্কে আমাদের এইগুলো জানতে হবে। এর মধ্যে একটা পার্ট আছে হিট ব্যালেন্স মেথড, পুরোটাই আমাদের করতে হবে। আরটিএস মেথড অথবা সিটিএস মেথড, এরপরে সামান্য পরিমাণ, এরপরে অ্যাবজর্পশন অ্যান্ড রিলিজ অফ রেডিয়েন্ট হিট, রেডিয়েন্ট টাইম সিরিজ এখানে একটু। এরপরে হিট গেইন ইংরেজিতে দেখে নিই। হিট গেইন থেকে সরাসরি কনভেকশন পদ্ধতিতে কুলিং লোড এটা আগে এসে গেছে, তারপরে হিট এক্সট্রাকশন হবে। স্পেসটা ব্যবহার করব। রেডিয়েশনের মাধ্যমে কিছু হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন ফার্নেস স্টোরেজ ভেরিয়েশন ভেরিয়েবল হিট স্টোরেজ থেকে আমাদের কনভেকশন পদ্ধতির মাধ্যমে কুলিং লোড হয়ে হিট এক্সট্রাকশন হবে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এগুলো আমাদের বলছি কি উপাদান তৈরি। 4.4 মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোড ডিজাইন। কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয় নন রেসিডেন্সিয়াল ওয়েবগুলো অবস্থা। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ডিপার্টমেন্টাল স্টোর, কোন দিকে অফিস আদালত জানতে হবে। বিভিন্ন শোরুম লোক যেখানে মানুষ বসবাস করে না, বিভিন্ন প্রোডাক্ট এখানে থাকে, মানে এই সমস্ত ক্ষেত্রে আমাদের নন রেসিডেন্সিয়াল জানতে হবে কুলিং লোড ব্যবহৃত হয়। নন রেসিডেন্সিয়াল মধ্যে আরও কতগুলো আছে, যেমন সূর্য, তারপর হচ্ছে বিকিরণ, বাতাস অনুপ্রবেশ, আরও কিছু ইকুইপমেন্ট, লাইট আছে, যন্ত্র আছে, লাইট, এগুলো হচ্ছে আমাদের নন রেসিডেন্সিয়াল একটা মানে অংশ থাকে। যেমন মানুষ বা অকুপেন্ট, এই অকুপেন্ট থেকে লাইট লোড থেকে হিটগুলো গেইন হবে। তারপরে কম্পিউটার্স অ্যান্ড ইকুইপমেন্ট এই যন্ত্রাংশ থেকে, তারপরে বাতাস এয়ার ইনফিল্ট্রেশন থেকে বাতাস হিট অ্যাড হবে রুমে। সূর্য থেকে সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপ অর্জিত হবে। আরও কিছু আমরা দেখি মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল। 1 নম্বর হচ্ছে স্পেস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হিট লোড বা সোর্সেস এই কম্পোনেন্টস। 2 নম্বর হচ্ছে কুলিং লোড কম্পোনেন্টস, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন কুলিং লোড ক্যালকুলেশন। তো কম্পিউটার ব্যবহার করে আমরা কুলিং লোড ক্যালকুলেশন করতে পারি। এইগুলোর মাধ্যমে আমাদের সেন্সিবিলিটি গেইন করে। 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেবল মেথড, এই পদ্ধতিতে আমরা কুলিং লোড নির্ণয় করতে পারি। 4 নম্বর স্পেস ডিজাইন কুলিং লোড ক্যালকুলেশন বাই সিএলটি, আমাদের গেইন হবে এসসিএল সিএলএফ। সিএলটি হচ্ছে আর কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স।
সোলার রেডিয়েশনের মাধ্যমে সিএল এবং সিএলএফ তোমরা একটু কষ্ট করে বের করে নিয়ে দেখো আর দুটো জিনিস কি। এবার 5 নম্বর এক্সটার্নাল কুলিং লোড এর মধ্যে রোপ, ওয়ালস অ্যান্ড গ্লাস করেছে। এই পার্টিশন থেকে আমাদের হিট গেইন হবে। বেসিক সেন্সিবল কুলিং লোড ইকুয়েশন ফর স্পেস এক্সটেরিয়র লাইট থেকে হবে such as ropes, wall and conduction though glass is given as application appliance। এখানে একটা ইকুয়েশন আমরা পাবো। ইকুয়েশনটা কি? 1 নম্বর হিট পরিমাণ সবগুলো এর দেখে আমাদের একবার ইকুইপমেন্ট লোড থেকে। এরপরে ইনফিল্ট্রেশন, এটা অল সেন্সিবল গেইন করে, ল্যাটিন গেইন করে, স্পেস গেইন করে, আর হচ্ছে কয়েল গেইন করে। ভেন্টিলেশন এটা শুধু আমাদের সেন্সিবল, ল্যাটিন, স্পেস নো, কয়েল। সিস্টেম হিট গেইন সেন্সিবল আর হচ্ছে কয়েল, এটা হবে না। একটু জেনে নিই কম্পোনেন্ট সমূহ কি পরিমাণ যায়, একটু ইম্পর্টেন্ট আমাদের ক্যালকুলেশন করতে লাগবে। মানে তারপরে আমাদের আরো কিছু মানে 4.3 এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি considered during survey for heat load estimation। the cooling load এস্টিমেশনের বিবেচ্য বিষয় নিম্নলিখিত দিক বিবেচনা করতে হবে। এস্টিমেশন করতে গেলে বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর তাপ। 2 নম্বর দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময় প্রবাহিত সৌর তাপ বা পরিবেশগত তাপচাপ। নম্বর 3 মেঝে, পার্টিশন ইত্যাদির ভিতর দিয়ে প্রবাহিত এটা আমাদের বিবেচনা আনতে হবে। নম্বর 4 ভিতরে বা অভ্যন্তরে উৎস সমূহ যেমন লাইট, ফ্যান, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লোক বা পিপল থেকে তৈরি তাপচাপ। এরপর নাম্বার 5 ভেন্টিলেশন, এয়ার চার্ট। নাম্বার 6 বাহিরের বাতাসের তাপচাপ। নাম্বার 7 সাইকোমেট্রিক ও অন্যান্য বহুবিধ নানা চার্ট আমাদের এগুলো বিবেচনা আনতে হবে এস্টিমেশন করার জন্য। একটা ভিডিও আছে, দেখলে অনেকটা ক্লিয়ার হবে, করে দেখে নিবে। আরো কিছু আমরা দেখি ফিজিক্যাল ফ্যাক্টর এস্টিমেশনের জন্য। হিট বা তাপের নানাবিধ উৎস থেকে অঙ্ক কষে হিট লোড নির্ণয় করা অত্যন্ত জটিল বা কঠিন ও সময় সাপেক্ষ ভ্যালু অফ। আর বিভিন্ন সংস্থা যেমন আমেরিকান সোসাইটি হিটিং এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার্স, কেআরআই এবং ক্যারিয়ার এসএ কোম্পানি মূল্যবান তথ্য সম্বলিত অসংখ্য চার্ট ও গ্রাফ তৈরি করে রেখেছে, যা ডিজাইন কাজে অহরহ ব্যবহার করতে হয়। এসব গ্রাফ বা চার্টের মধ্যে রয়েছে যেমন ভেন্টিলেশন এয়ার চার্ট, কিন্তু আমরা নেব এই কোম্পানি থেকে বা এসএ থেকে বা থেকে নেব। 2 নম্বর হচ্ছে বাহিরের বাতাসের তাপ চার্ট, আউটসাইড এয়ার হিট লাইট। এটা হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে ভিতরে তাপের উৎস, লাইট, ফ্যান, লোক বা পিপল। আরো আছে প্লাগ লোড। প্লাগ লোডের মধ্যে যেমন আছে আমাদের ইকুইপমেন্ট লোড, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপিয়ার, তারপরে আমাদের রেফ্রিজারেটর, ডিমিডিফায়ার এক্সেট্রা। পরে আছে হচ্ছে আমাদের 4 নম্বর বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর স্পেস কুলিং লোড ডিউ টু ভেন্টিলেশন এন্ড ইনফিল্ট্রেশন। এরপরে হচ্ছে 5 নম্বর দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময় প্রবাহিত পরিবেশগত তাপচাপ। এগুলো আমাদের লাগবে এই কাজ করতে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের একটা এক্সাম্পল দেখি আমরা। Explain the physical factor which should be considered during the estimation করব আমরা একটা নমুনা। যখন ব্রিটিশ পদ্ধতিতে একটা নমুনা নিয়েছি, এই নমুনা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। এখানে আমাদের এই কলামে থাকবে হচ্ছে কুমিক নম্বর, এই কলামে হচ্ছে তাপ পরিবহনের মাধ্যম বা উৎস, মাধ্যমে তাপ পরিবহন হয় বর্গ ফুট। মেজারমেন্টটা নেব এখানে, শতকরা কতটুকু নেব দিয়ে আমরা গুণ করবো ফ্যাক্টর পাবো আমরা টেবিলে চার্ট থেকে, যে বিভিন্ন কোম্পানির সমান সমান বিটিউ পার আওয়ার এখানে বের হবে। এই হচ্ছে আমাদের একটা টেবিল নেব। আমাদের আছে 1 নম্বরে সূর্যমুখী জানালা, মানে মোট পরিমাণ কতটুকু জানালা সূর্যমুখী, আর জানালা দরজা সর্বমোট
আসবে, এর মানটা আমরা নেব পরিমাণ। মানুষের দেওয়াল সূর্যমুখী ছায়া যুক্ত 3টি হলে এটার আমরা পরিমাণ নেব। 3 নম্বর পার্টিশন, পার্টিশন দেবো সেটার পরিমাণ। 4 নম্বর সিলিং, সিলিং এর মাপ নেব। তারপর 5 নম্বর মেঝে, এর পরিমাণ নেব। 6 নম্বর রুমের আয়তন নেব। হিট ব্যালেন্স, রুমের আয়তন আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো একটু দেখবো। এটা মনে রাখতে হবে, রুমের আয়তন, লোক সংখ্যা লাগবে, লাইট, ফ্যান, যন্ত্রপাতির এর মোট ওয়াট লাগবে। নিরূপণ। 9 নম্বর সমষ্টি, সেন্সিবল হিট অন্তর্ভুক্ত হবে। টোটাল আমরা এগুলো করার পরে পরিমাণ এর মধ্যে আমরা এই শেষে এখানে আমরা মোট বের করব। মোট নিশ্চিত করার জন্য 10 নম্বর ল্যাটিন হিট ও ডাক্ট লস, ড্যাম্পার যা হবে নির্গমন। নম্বর 9 এর সমষ্টি করা হয়, এটার আমরা পার্সেন্টেজ সিস্টেম ব্যালেন্সিং বা 35% নিয়ে আমরা এখানে বসাবো। টোটাল লোড, মোট কুলিং লোড আমরা বের করব। এই আমাদের চারটা মনে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা। কুলিং লোডের মধ্যে কি আছে একটা এক্সাম্পল আমরা দেখে নেই। উদাহরণ দেওয়া আছে, এটা আবাসিক ক্ষেত্রে, এটা আবাসিক ক্ষেত্রে আমরা এসি করব। এখানে আমাদের তত্ত্ব আছে মোট 60টার মতো, আরও আসতে পারে অনেক, যেমন অবস্থান বসবে 40 ডিগ্রি অক্ষাংশ, আমরা দেখবো 40 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে না আমাদের। 2 নম্বর আবহাওয়া, ডাইবাল টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। আউটডোর দেখলাম 101 ডিগ্রি ফারেনহাইট। হোয়াইট বাল্ব তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট। করার জন্য ভিতরের প্রয়োজন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 78 ডিগ্রি ফারেনহাইট। রেসিডেন্সিয়াল আর ভবনের মোট সাইজ হচ্ছে 35 ফুট ইন্টু 28 ফুট ডিটারমাইন ইন্টু 11 ফুট রেট ফুটে অফ এয়ার সিস্টেম। তো ব্রিটিশ পদ্ধতি। 6 নম্বর লোক সংখ্যা মোট আছে 9 জন। টু প্রোভাইড লাইট আছে মোট 500 ওয়াটের ক্যালকুলেশন। ফ্যান আছে 3টে, একটা ফ্যানের ওয়াট থাকে কত ক্যাটাগরি, 65 ওয়াট, 80 ওয়াট, এরকম ওয়াট দেওয়া আছে। 7 নাম্বার বৈদ্যুতিক যন্ত্রপাতি, রেডিও, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক আয়রন ইত্যাদি আরো অনেক থাকতে পারে যেগুলো আমরা ব্যবহার করি রুমের মধ্যে, ভবনে। এগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব। সমাধান। জানালার সর্বমোট কাচের পরিমাণ, জানালা যে কাচ ব্যবহার করা হয়েছে তার পরিমাণ আছে 80% হিসাবে আমরা নিচ্ছি। যেমন কাচ পূর্ব দিকে জানালা 60.75 বর্গ ফুটের সঙ্গে 0.8 মানে 80% গুণ করলে 48.6 বর্গ ফুট। দক্ষিণে 54 বর্গ ফুটের সঙ্গে 80% গুণ করে 43.2। পশ্চিমে 60.75 বর্গ ফুটের সঙ্গে 80% 48.6 বর্গ ফুট। উত্তরে 81 বর্গ ফুটের সঙ্গে 80% গুণ করলে 66.8 বর্গ ফুট। দরজা শেডের নিচে 26 বর্গ ফুট। দেওয়াল পূর্ব দিকে দেওয়াল 308 থেকে 7.75 জানালা বাদ যাবে। এইটা যে 7.75 থেকে এটা বাদ, তাহলে হচ্ছে 247 বর্গ ফুট। দক্ষিণে 385 বিয়োগ 54, এই 54 যে এই জানালার অংশটাই বাদ যাচ্ছে। আর 331 বর্গ ফুট। পশ্চিমে 308.7.75, এই যে এটা পশ্চিমে জানালা যেটা আছে সেটা মাইনাস করতে হবে 247 বর্গ ফুট। তাহলে উত্তরে 385 থেকে কত বাদ যাবে, এই যে 81 আছে না, 81 বর্গ ফুট বাদ গেলে 304 বর্গ ফুট। পার্টিশনের জন্য আছে 308 বর্গ ফুট, বাদ যাবে না, ভিতরে পার্টিশন করা আছে। আর সিলিং আছে কত 940 মনে রাখতে হবে। আর মোট ভলিউম বা আয়তন 35 ফুট, এই যে প্রথমে গুণন 28 ফুট গুণন 11 ফুট, এইগুলো গুণ করলে 10,780 ঘনফুট বা সিএফটি কিউবিক ফিট। এই হচ্ছে আমাদের জানালা এবং দরজা এবং তথ্যগুলো আমরা এখান থেকে নেব। এই মানগুলো আমরা ওই প্রথম যে আমরা টেবিলটা আছে এখানে আমরা বসাবো, এটার মধ্যে বসাবো। বসানোর পরে তারপর ক্যালকুলেশন আমরা করব। এই হিসাবের জন্য আমরা নেব এই স্টোরেজ। এখানে আমরা 1 নম্বর মোট 11টাই আছে। পূর্ব মুখী জানালা নেট দক্ষিণে, আর দরজা জানালা এর পরিমাণটা আমরা ওখানে বের করে নিয়েছি। এই ফ্যাক্টর হচ্ছে ইউ ফ্যাক্টর।
টেবিল থেকে আমরা নেব ফ্যাক্টর। এবার দেওয়াল সূর্যমুখী ছায়া যুক্ত হলে এই মানগুলো আমরা পরিমাণ নিয়েছি টেবিল ফ্যাক্টর। সিলিং এ পার্টিশনে কতটুকু যাবে, মেজে কতটুকু নেই, লাইট কত দেওয়া আছে 500 ওয়াট, এখানে যে 65 ওয়াটের একটা ওয়াট, সাধারণত এই ওয়াটে থাকে 80 ওয়াট থেকে 65 ওয়াট থেকে তিনটা আছে। সবগুলো আমরা এগুলো যোগ করে 1895 ওয়াট হলো। এখান থেকে আবার 75% নিলে কত 1421। এর আবার যে 3.4 আমরা আগে শিখে গেছি আগের অধ্যায়। লাইটে কত, পিপলে কত, হ্যাঁ গত অধ্যায় তো আমরা সপ্তমে আছে, এটা আউটসাইড মনে রাখতে হবে। এটা এগুলো সব নিয়ে আমরা এখানে সমষ্টি বের করেছি কত 32,241। আবার 8 নম্বর ল্যাটিন হিট বা ডাক লস 33% হারেট নিলে আমাদের 10,640 হয়। আর লোকসংখ্যা কত আছে, মোট 9 জন লোকসংখ্যা আছে। চলতে কতটুকু 200, সন্ধ্যা 6টা দিকে জন কমে আসে। এর নিত্যত এক ধরনের, লেবার এক ধরনের, অফিস এক ধরনের, টিচার এক ধরনের, 200 দেওয়া হয়েছে। এটা মানে লাইট ল্যাব। 10টার পর থেকে ভবনের আয়তন হচ্ছে, ভলিউম দেওয়া হচ্ছে 10,780। ভিতরে টোটাল ইনকাম নেব, সর্বমোট হচ্ছে কত 42,881। এই হচ্ছে আমাদের পরিমাণটা এসে গেছে এখানে। আশা করি এটা আমরা একটু মনে রাখলে হবে। এইভাবে আমাদের মানগুলো ওই ইয়ে থেকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আমাদের এরপরে বাকি একটু ভেন্টিলেশন আমরা বের করবো। 32,200 থেকে 3000 ভাগ করবো সিএফএম দেখি। এরপরে বাতাস প্রবর্তন জনিত 10,000 এত 14 অধ্যায়ের 1,402 দ্বারা ভাগ করলে 7.7 মিনিটে একবার। আপনার প্রশ্ন হচ্ছে একজন যন্ত্রের ক্যাপাসিটি হচ্ছে কত 42,881। কি বোঝায়? একে আমরা 12,000 BTU সমান 1 টন ভাগ করলে 3.57 টন। সুতরাং হিমায়নদের ক্ষমতা হবে 3.5 টন। এই মাপের একটা এসি দরকার আমাদের ওই রুমের জন্য। একটু লিখবে। এবার ইম্পর্টেন্ট একটা জিনিস আছে বাইপাস ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট। এটা কি জিনিস দেখে নিয়ে আমরা কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা ও কয়েলের তাপমাত্রায় অভিষ্ট বাতাসের তাপমাত্রা ও কয়েলের তাপমাত্রা বিয়োগ অনুপাতকেই ভালো থাকবে বাইপাস ফ্যাক্টর বলতে থাকবে, বিপিএফ দ্বারা প্রকাশ করা হয়। ইকুয়েশন আমরা দেখি, স্টাডি দ্য কেমন বাইপাস ফ্যাক্টর সমীকরণটা। কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা বিয়োগ কয়েলের তাপমাত্রা বিয়োগ করতে হবে। এই যে লাস্টে গিয়ে কয়েল তাপমাত্রা আগে মনে রাখতে হবে। কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা T3 মাইনাস T2 ডিভাইডেড T1 মাইনাস T2। এক্সাম্পল আমরা দেখি, দেওয়া আছে যদি কয়েলের তাপমাত্রা T2 40 ডিগ্রি ফারেনহাইট, প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা যদি T1 85 ডিগ্রি ফারেনহাইট এবং নির্গত বাতাসের তাপমাত্রা T3 58 ডিগ্রি ফারেনহাইট হয়, সুতরাং বাইপাস ফ্যাক্টর কত হবে? মানটা বসাই আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি যে বাইপাস ফ্যাক্টর সমান T3 মাইনাস T2 ডিভাইডেড T1 মাইনাস T2। কাজে লাগবে 58 মাইনাস 40, ওটা আমাদের 85 মাইনাস 40 মানে 18 ডিভাইডেড 45 ইকুয়াল টু 0.4। যেহেতু এর কোনো ইউনিট নাই, যেহেতু এটা অনুপাত, এই হচ্ছে আমাদের 0.4। আশা করি অ্যান্সার বাইপাস ফ্যাক্টর যদি আসতে পারে। আজকের শেষ অ্যান্সারটা করবে। সবাই ভালো থাকো, আমাদের আর একটু থাকো, আমরা দেখি। আল্লাহ হাফেজ। আরও একটা বাকি আছে, এসো। মোটামুটি আমরা 3টে হয়ে গেল। মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোড, আর এরপরে আমাদের আছে রেসিডেন্সিয়াল কুলিং লোড। যাক, অসুবিধা আমরা শেষের দিকে যাচ্ছি। আবাসিক এর ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ, অনাবাসিক ক্ষেত্রে অভ্যন্তরীণ তাপ অর্জন প্রক্রিয়া। এখন আমরা দেখব কী কী হতে পারে। বায়ু অনুপ্রবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত রুমের বা এসি রুমের প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন ঘটে। 2 নম্বর, এসি রুমের মানুষের শরীর থেকে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ। 3 নম্বর, পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ। এরপরে মানুষের শ্বাস প্রশ্বাস কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। এরপরে খ, অনাবাসিক ক্ষেত্রে নন রেসিডেন্সিয়াল,
আর আমার আরেকটা আছে আবাসিক, রেসিডেন্সিয়াল পরে আসবো। মনে আছে অনাবাসিক ক্ষেত্রে বাতাস অনুপ্রবেশের কারণে তাপ অর্জন প্রক্রিয়া কীভাবে হয়? এক নম্বর স্তূপজনিত প্রভাব বা স্ট্র্যাক ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্র্যাক ইফেক্ট। 2 নম্বর হচ্ছে বাতাসের চাপ, উইন্ড অর এয়ার প্রেশার, উইন্ড প্রেশার বাতাসের চাপের কারণে এটা হবে। তারপর 3 নম্বর হচ্ছে বায়ু পরিবর্তনজনিত বা এয়ার চেঞ্জ এর মাধ্যমে। এরপরে অনাবাসিক, আমাদের দুটি চলবে, অনাবাসিক আবাসিক। আর্দ্রতাজনিত তাপ অর্জন, আর্দ্রতার কারণে বিভিন্ন হতে পারে। এই জন্য আমার রুমের মধ্যে কী করবো, ডিহিউমিডিফায়ার ইউজ করব, কেমিক্যাল ইউজ করব, মানে অ্যাবজর্বেন্ট ইউজ করব। আর ময়েশ্চার, এই জন্য সিলিকা জেল, এগুলো যেগুলো অ্যাবজর্ব হয় এগুলো কিছু রাখতে হবে। এই হচ্ছে আমাদের আর্দ্রতা বেড়ে গেলেই আমাদের হিট বেড়ে যাবে। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ফেনস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাপ অর্জন প্রক্রিয়া। এইটা একটা ল্যাঙ্গুয়েজ, মানে একটা ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কী জিনিস? জানালার কাছ থেকে অথবা জানালার মাধ্যমে যে তাপের উদ্ভব ঘটে তাহাই হচ্ছে ফেনস্ট্রেশন হিট গেইন। জানালার কাঁচ দিয়ে যে তাপটা আমাদের ভিতরে অ্যাড হয় সেটা হচ্ছে ফেনস্ট্রেশন। আশা করি মনে রাখবে। এবার নন রেসিডেন্সিয়াল লোড ক্যালকুলেশন, একটু আমরা দেখি ক্যালকুলেশন, মানে হিট ব্যালেন্স মেথড পুরোটাই করতে হবে, হিট ব্যালেন্স পুরাটা। এবার আরটিএস মেথড বা সিটিএস একটু সামান্য একটু করতে হবে। এবারে অ্যাবজর্পশন অ্যান্ড রিলিজ অফ রেডিয়েন্ট হিট, রেডিয়েন্ট টাইমস সিরিজ, এই একটু বাদ দিয়ে সিটিএস বা আরটিএস বাদ দিয়ে। এরপর দেখো হিট গেইন, হিট গেইন হবে সরাসরি কনভেকশন পদ্ধতি, কুলিং লোডে যাবে, এখান থেকে হিট এক্সট্রাকশন হবে। অপর অংশ রেডিয়েশনের মাধ্যমে ফার্নেস স্ট্রাকচার, ভ্যারিয়েবল হিট স্টোরেজ, এখান থেকে আবার কনভেকশন পদ্ধতি আবার কুলিং লোডে আসবে। অপর একটা সুইং করে আবার কিছু আবার এর মধ্যে আসবে। এই হচ্ছে আমাদের নন রেসিডেন্সিয়াল। অ্যান্ড কোথায় কেমন বিল্ডিংগুলো থাকে, নন রেসিডেন্সিয়াল বিল্ডিং এমনই হবে যেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, যেগুলো মানে মানুষ বসবাস করে না, ডিপার্টমেন্টাল স্টোর, বিভিন্ন যে শহরের মধ্যে বিভিন্ন অফিস আদালত থাকে, বিভিন্ন শোরুম, এইগুলি হচ্ছে নন রেসিডেন্সিয়াল বিল্ডিং। মানে মনে রাখতে হবে যে আমি কিসের কাজ করছি, তাহলে ছবি দেখলে আমার আইডিয়া হবে নন রেসিডেন্স কি। আর রেসিডেন্সিয়াল পরে আমরা আসতেছি এরপরে। এখন এখানে যে বিভিন্ন লোডগুলো আমার দেখো, মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোড, সূর্য, বিকিরণ, বাতাস অনুপ্রবেশ, এয়ার চেঞ্জ, ইকুইপমেন্ট, লাইট লোড। তারপরে পিপল, দেখি আমরা এইটি হচ্ছে আমাদের পিপল থেকে আমাদের হিট বের হচ্ছে, অকুপেন্ট বা পিপল। লাইট থেকে হিট গেইন হবে, ইকুইপমেন্ট থেকে কম্পিউটার থাকে, প্রিন্টার থাকে, ফটোকপিয়ার থাকে ইত্যাদি। ইনফিল্ট্রেশন বা বাতাস অনুপ্রবেশের জন্য হিট গেইন হচ্ছে, কন্ডাকশন হিট গেইন সোলার রেডিয়েশনের মাধ্যমে। এইভাবে আমাদের একটা রুমের মধ্যে আসবে। এরপরে আমাদের আরও কিছু মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোডের মধ্যে আরও কিছু আমাদের একটা ক্যালকুলেশন জানা করবো, স্পেস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হিট লোড সোর্স। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন কুলিং লোড ক্যালকুলেশন। কম্পিউটার ব্যবহার করে আমরা খুব দ্রুত কুলিং লোড ক্যালকুলেশন করতে পারি অত্যাধুনিক মানে সফটওয়্যারের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাপ্লিকেবল মেথডের মাধ্যমে আমরা লোড ক্যালকুলেশন করতে পারি। 4 নম্বর হচ্ছে স্পেস ডিজাইন কুলিং লোড ক্যালকুলেশন বাই সিএলটিডি, খুব ইম্পর্টেন্ট, সিএলএফ, এগুলো তোমরা বের করে নেবে। এবার বের করে নেবে কী জিনিস, সিএলটিডি, কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স। এগুলো তোমরা বাকিটুকু দেখে নেবে, নেট থেকে করে নেবে। আশা করি তোমাদের কিছু কাজ থাকবে, বাড়ির কাজ। এরপরে আছে এক্সটার্নাল কুলিং লোড। এর মধ্যে আমাদের যেটা আছে এক্সটার্নাল কুলিং লোডের মধ্যে রুফ, ওয়াল অ্যান্ড গ্লাস। দ্য বেসিক কুলিং লোড ইকুয়েশন ফর exterior surface such as roof, wall and conduction, though glass in given age.
কীভাবে হয় সে একটা ইকুয়েশন আমরা দেখি। এক্সটার্নাল এটা আমরা করবো এখন। একটা ইকুয়েশন আছে, আমরা জানি কিউ ইকুয়াল টু এ ইউটিডি, ইউ বা সিএলটিডি, কুলিং টেম্পারেচার ডিফারেন্স, একটা ইকুয়েশন এক্সটার্নালের মধ্যে। এরপরে আরও একটা যে ফেনেস্ট্রেশন, স্পেস কুলিং লোড ফর্ম ফেনেস্ট্রেশন ইনক্লুড দ্য হিট গেইন ফর্ম। আর ফেনেস্ট্রেশন কিন্তু আগে আমরা জেনে আসলাম, কন্ডাকশন রেডিয়েশনের মাধ্যমে এটা হয়। তো দুটি ইকুয়েশন আছে দেখি। কন্ডাকশনের মাধ্যমে ইউসিএলটিডি, আর হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে এএসসি এসসিএল। এই 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 দুটি আমাদের মনে রাখতে হবে, মানে যখন আমরা লোড ক্যালকুলেশন করবো এই সূত্র লাগবে। এরপরে আসে হচ্ছে পার্টিশন, সিলিং অ্যান্ড ফ্লোর। The ceiling, the cooling load from partition, ceiling and floor each calculate as follow. এর কি ইকুয়েশনটা আছে দেখি, ইকুয়াল টু AU TA মাইনাস TRC, ওই যে TD টেম্পারেচার ডিফারেন্সটাই খালি এখানে। এগুলো আমাদের আরও কিছু ইকুয়েশন আছে, আমরা দেখে নিই। এটা হচ্ছে নাম্বার অফ 7, ইন্টারনাল কুলিং লোড। ইন্টারনাল মানে যে ভিতরে কে কে থাকে, লোক থাকে, ইকুইপমেন্ট থাকে, লাইট থাকে, অ্যাপ্লিক্যান্ট থাকে, এইগুলোর কী পরিমাণ ইকুয়েশন হয় দেখি আমরা। পিপল 1 নম্বর এ, টোটাল সেন্সিবল হিট QH, একটা ল্যাটিন হিট QL, খুব ইম্পর্টেন্ট। N ইন্টু সেন্সিবল হিট গেইন পিপল CLF, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। অ্যান্ড দ্য ল্যাটিন হিট কুলিং লোড ডিউ টু পিপল ইচ, এটা হচ্ছে পিপুলের জন্য। আর লাইটের জন্য at any time the speech cooling load from lighting can be estimated as Q electricity EL watt, তারপর হচ্ছে ফ্যাক্টর, এবার টাইম, এরপর হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এরপর পাওয়ার। দ্য কুলিং লোড ভ্যালু অফ পাওয়ার ড্রিভেন ইকুইপমেন্ট ক্যান বি ক্যালকুলেটেড, সূত্র হচ্ছে কিউপি, মানে কিউ তো এটা হিট, বড় হাতের কিউ না দিয়ে ছোটো কি একই জিনিস। পাওয়ার ফ্যাক্টর CLF টেম্পারেচার ডিফারেন্স। এরপর ডি অ্যাপ্লায়েন্স, টু ক্যালকুলেট দ্য কুলিং লোড ক্যাপাসিটি অফ অ্যাপ্লায়েন্স ইন এ পার্টিকুলার সার্কামটেন্স, আইদার অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ক্যান বি অ্যাপ্লাইড। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লায়েন্সের জন্য কি দুটো হবে, এটা হচ্ছে সেন্সিবল, এই ইকুয়েশন হতে পারে অথবা এটা হতে পারে। কিউ সেন্সিবলের জন্য কিউ ইনপুট, দুটি কিউ সেন্সিবল, কিউ ইনপুট, এটা FU, এটা FL, ER CLF, এগুলো কিন্তু সিস্টেম। তারপরে একটা ভেন্টিলেশন অ্যান্ড ইনফিল্ট্রেশনের জন্য স্পেস কুলিং লোড ডিউ টু ভেন্টিলেশন অ্যান্ড ইনফিল্ট্রেশনের জন্য আমাদের যে ইকুয়েশন পাই আমরা, সেন্সিবল এবং ল্যাটিন। সেন্সিবল হচ্ছে 1.23 ইন্টু কিউ ইনসাইড এয়ার আউটসাইড এয়ার। আর কিউ ল্যাটিনের জন্য হচ্ছে 3010 এর সঙ্গে কিউ আউটসাইড এয়ার ইনসাইড এয়ার ডিফারেন্স। আর টোটাল যখন বের করব 1.20 QHO এনথালপি HI, এগুলো আমরা এতে নেব। এরপর আমাদের লাস্ট এটা আছে টপিক, সেটা হচ্ছে SO 4.5, মেনশন দ্য রেসিডেন্সিয়াল কুলিং লোড। আবাসিক এর ক্ষেত্রে, আগে ছিল অনাবাসিক, আবাসিক কুলিং ক্ষেত্রে লোড নির্ণয় করব আমরা কীভাবে একটু দেখে নেই। আবাসিক কুলিং লোড নিম্নভাবে করা হয়। আবাসিক লোড ফ্যাক্টর হচ্ছে রেসিডেন্সিয়াল লোড ফ্যাক্টর RLF, রেসিডেন্সিয়াল লোড ফ্যাক্টর প্রশ্ন আসবে। আবাসিক ক্ষেত্রে মানুষের শরীরের তাপমাত্রা ও শীতলতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। কী কী দেখি এবার, ড্রাই বাল্ব টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি, তারপর হচ্ছে এয়ার ভেলোসিটি, এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল হিট ব্যালেন্সিং RHB, এটা হচ্ছে RLF RHB, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কী জিনিস এবার দেখি, ডাক্টের আকৃতি নিরূপণ এবং AC ব্যবস্থায়
অন্তর্ভুক্ত প্রত্যেকটি কক্ষে সঠিক পরিমাণ নিয়ন্ত্রিত বাতাস সরবরাহ নিশ্চিত করার জন্য ব্লোয়ার, ড্যাম্পার এবং নির্গমন গ্রিলের যে সমন্বয় সাধন করা হয় তাকে হিট সিস্টেম ব্যালেন্সিং বা আরএইচবি বলে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে একটু। তারপরে আমাদের যেটুকু আরও আছে রেসিডেন্সিয়াল কুলিং লোডের মধ্যে আমাদের এই হচ্ছে রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং এরকম আবাসিক বসবাসের জন্য। এগুলো হচ্ছে আমাদের উইন্ডোজ, এই যে ডোর, এই যে আউটসাইড ইউনিট বসবে ভিতরে। ইনসাইড ইনডোর আমরা দেখব কি থাকে এর মধ্যে আমাদের রেসিডেন্সিয়াল। এই হচ্ছে ইনডোরের ইউনিট। হ্যাঁ, ইনডোর আউটডোর তো দেখলাম আমরা। এরপর আমাদের ভিতরের ইন্টেরিয়র ডিজাইন করা, আমরা বিভিন্ন কাজ প্র্যাকটিক্যাল করার জন্য। এই হচ্ছে আমাদের আউটসাইড ইউনিট, ইনডোর ইউনিট। এই রেসিডেন্সিয়ালের মধ্যে আমাদের এরপরে কিছু কম্পোনেন্টস আছে ইম্পর্টেন্ট কুলিং লোড ক্যালকুলেশনের। টু ডিটারমাইন ভলিউম ফ্লো রেট অফ এয়ার সিস্টেম, টু সাইজ দ্য কয়েল HVAC and our equipment, to provide info for energy calculation or analysis. Two categories: external load, internal load. আমরা এগুলো মোটামুটি একটু বুঝতে হবে। এরপর রেসিডেন্সিয়াল কুলিং লোডের আরও কিছু আছে। অ্যাপ্লিকেশনস কোথায় ব্যবহার করা হয়। VRF সিস্টেম মে বি এ particularly good option for building with multiple zones or wide variance, heating or cooling load across many different internal zone. ভেরিফটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এখন এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো বিভিন্ন জায়গায় চলছে। These systems provide individual control and are the most versatile of the multi-split system. Hotels, school and office building are good example. এগুলো কিছু আমরা ব্যবহার করি অফিস, স্কুল, হোটেলে। এরপরে টাইপস অফ ইন্টারনাল লোড। ইন্টারনাল লোড ধরন। ইন্টারনাল লোড আর পিপল, লাইটস, ইকুইপমেন্ট আর অ্যাপ্লায়েন্স, এগুলো হচ্ছে ইন্টারনাল লোড। আর কনসিস্ট অফ কনভেক্টিভ অ্যান্ড রেডিয়েন্ট কম্পোনেন্টস। লাইট mostly radiant, electrical heat radiant and convective, people most convective। যে আমরা টিকশনে দিলাম যে সেইগুলোই। টাইম ডিলে ইফেক্ট ডিউ টু থার্মাল স্টোরেজ। আমরা কিছু বাংলা এবং ইংলিশ ওই জিনিসটাই আমরা এখানে চলে গেছে, ইংরাজির থেকে বাংলা আগে নিয়ে গেছি। এরপরে আরও কিছু আছে আমাদের খুব ইম্পর্টেন্ট শেষের দিকে। এখানে আমাদের একটা বিল্ডিংয়ের সেন্সিবল হিট গেইন দো আউটসাইড ওয়াল অ্যান্ড রুফ, ছাদে এবং বাইরে ওয়াল কী পরিমাণ হিট গেইন আমরা দেখি। আমরা একটু টেবিল চার থেকে কী বলছে এখানে। টেম্পারেচার অফ ওয়াল রাইজ উইথ রাইজ in outside air temperature, and the heat is storage in wall which has a considerable storage capacity. Thus the heat transferred to the room is reduced. The storage that in wall is given off to the room when the outside air temperature falls. Shaded area above the actual load shows the heat storage and below the actual load shows the heat released by the wall and other structure. এখানে একটা আছে যে এই উপর দিকে হচ্ছে টেম্পারেচার রাইজ করবে, তাপমাত্রা বাড়বে। এই টাইম কি যদি ধরা হয়েছে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টে, সন্ধ্যা 6টা, রাত্রে 10টা, রাত্র 2টে, তারপরে রাত্রে 4টা। আর এখানে আছে কি ইনস্ট্যানিয়াস
লোড ফ্রম আউটসাইড, অ্যাকচুয়াল লোড ইনসাইড রুম। ভিতরের লোড কী পরিমাণ যায়, 6টার দিকে একটু কম থাকে, এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে 2টের পরে 3টের দিকে বেশি বেড়ে যায়। এই সময় ম্যাক্সিমাম হিট মানে ইনস্ট্যান্টানিয়াস লোড বাইরে বৃদ্ধি পায়, আস্তে আস্তে কমে, সন্ধ্যা 6টার দিকে একটু কমে আসে, এরপরে 10টার দিকে একটু কমে যায়, মানে 10টার দিকে একদম নয় বললেই চলে। আর 10টার পর থেকে একটু থাকে অ্যাকচুয়াল লোড ইনসাইড রুমের ভিতরে, 10টা থেকে কমতে কমতে যখন 4টার দিকে একদম নিচের দিকে ডাউনের দিকে যায়। এরকম একটা গ্রাফ মনে রাখো। এই হচ্ছে আমাদের তত্ত্বীয় অংশ, এই পর্যন্তই আপাতত সমাপ্তি। এখন আমাদের এনি কোশ্চেন, কোনো প্রশ্ন থাকলে তোমার প্রশ্ন করবে, ইমেল নাম্বার, মোবাইল নাম্বারে ফোন দেবে, এবং আমাদের কাছে বাড়ির কাজ আমরা দেখি হোমওয়ার্ক। ওটা হোমওয়ার্ক আছে আমাদের এই অধ্যায়ের, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার হোমওয়ার্কগুলো উত্তর করবে। তারপরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিল্ডিং সার্ভে বা জরিপে কুলিং লোড ক্যালকুলেশন বলতে কী বোঝায়, এটা আমাদের এসো। তারপরে 2 নম্বর কুলিং লোড নির্ণয় বাহ্যিক ফ্যাক্টর সমূহগুলো লিখো। 3 নম্বর হচ্ছে স্থির ও পরিবর্তন লোড সমূহ বর্ণনা করো, এর মধ্যে স্থির কোনটা ভ্যারিয়েবল কোনটা একটু লিখবে। 4 নম্বর অনাবাসিকের ক্ষেত্রে কুলিং নিরূপণ বলতে কী বোঝায়, এরপরে আবাসিক ক্ষেত্রে কুলিং নিরূপণ পদ্ধতি বর্ণনা করো। এইগুলো আমাদের হোমওয়ার্ক শেষ। থ্যাংক ইউ ফর অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমাদের একটা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল চার্জ স্টাডি দ্য সোলার হিট গেইন ফর কুলিং লোড এস্টিমেশন। কুলিং লোড এস্টিমেশনে সূর্য কর্তৃক সঞ্চালিত তাপ পর্যবেক্ষণ করুন। 4.1 ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ডাইরেক্ট রেডিয়েশন অন এ সারফেস অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। The components of direct radiation normal to a horizontal surface. B. The components of direct radiation normal to a vertical plane. 4.2 calculate the glass area in the sun. Calculate করব, calculate steady state heat transfer through glass. এই প্র্যাকটিক্যালটা তোমরা করবে, খুব ইম্পর্টেন্ট, করলে অনেক শিখতে পারবে, অনেক কিছু কাজে লাগবে। এটা তোমাদের মোট আমাদের 3টে আছে এসও প্র্যাকটিক্যালের মধ্যে। এরপর আমাদের পরবর্তী অধ্যায় হবে ইনশাআল্লাহ 5, এর নাম হচ্ছে কুলিং লোড ক্যালকুলেশনে অতিরিক্ত হিট লোড সম্পর্কে ধারণা। আশা করি এ পর্যন্তই আমাদের আজকের শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।